বাঙালি হিসেবে বড় হয়েছেন আর ঠাকুরমার ঝুলি পড়েননি বা শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু বেশ কঠিন, তাই না? কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই গল্পের ঝোলার ভেতরেও আর একটা গল্প লুকিয়ে আছে, একটা খুব আবেগের ইতিহাস? চলুন আজকের এই পর্বে আমরা সেই গল্পটাই শুনব যা এই অমর সৃষ্টিকে জন্ম দিয়েছিল। আর এই আলোচনাটা শুরু করা যাক খোদ লেখকের নিজের কথা দিয়েই। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তার বইটা ঠিক এভাবেই শুরু করেছিলেন, একদম ব্যক্তিগত স্নেহমাখা একটা স্মৃতি দিয়ে। ভাবুন একবার, এই একটা লাইনেই যেন একটা গোটা শৈশব চোখের সামনে ভেসে ওঠে। লেখকের এই ব্যক্তিগত স্মৃতিটাই কিন্তু আসলে আমাদের একটা অনেক বড় সাংস্কৃতিক সংকটের দিকে নিয়ে যায়। কারণ ওনার মায়ের বলা গল্পগুলো তো শুধু ওনার একা ছিল না, ওগুলো ছিল আসলে সমগ্র বাংলার মায়েদের গল্প। প্রশ্নটা তো ঠিক এখানেই, যখন প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই গল্প বলার ধারাটা আস্তে আস্তে থেমে আসে, তখন কি হয়? শুধু কি কয়েকটা গল্প হারিয়ে যায়, নাকি তার চেয়েও অনেক বেশি কিছু? আর ঠিক এটাই ঘটছিল তখন। একটা সময় ছিল যখন বাংলার ঘরে ঘরে মায়েরা, ঠাকুমারা, পিসিরা তাদের ছেলেমেয়েদের রূপকথা শোনাতেন। কিন্তু বিংশ শতকের শুরুর দিকে সেই ঐতিহ্যটা খুব দ্রুত ফিকে হয়ে আসছিল। শিশুরা তাদের নিজেদের লোককথা শোনার বদলে অন্য কিছুতে মজে যাচ্ছিল। মানে ব্যাপারটা শুধু বিনোদনের অভাব ছিল না, বুঝলেন? এটা ছিল একটা গভীর সাংস্কৃতিক সংকট। আর এই সংকটের ছবিটা সবচেয়ে ভালোভাবে যিনি এঁকেছিলেন তিনি হলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। বইটার ভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রশ্নটাই করেছিলেন। স্বদেশী, এই একটা শব্দেই কিন্তু সবটা বলা হয়ে যায়। তিনি বুঝিয়ে দিয়েছিলেন এই গল্পগুলো কতটা আমাদের নিজেদের, কতটা এই মাটির কাছের। তার কাছে এই লোককথাগুলো ছিল আমাদের দেশের আত্মার একটা অংশ। রবীন্দ্রনাথ খুব পরিষ্কার করে দেখিয়েছিলেন ঠিক কী ঘটছিল। একদিকে আমাদের নিজেদের রাজপুত্র, বেঙ্গামা বেঙ্গমি, সাত সমুদ্র ১৩ নদীর জগৎটা কেন যেন হারিয়ে যাচ্ছিল, আর তার জায়গা নিচ্ছে ইংল্যান্ডের ফেয়ারি টেলস, মার্টিনের কঠিন কঠিন এথিক্স বা বার্কের ফরাসি বিপ্লবের মতো পুঁথিগত নিরস্ব বিষয়। রবীন্দ্রনাথের এই উপমাটা মানে কি বলবো, অসাধারণ। তিনি বলছিলেন শিশুরা যেন মায়ের দুধের মতো পুষ্টিকর জিনিসটার বদলে খাচ্ছে শুকনো ছাতু। মানে গল্পের মধ্যে দিয়ে যে স্নেহ, যে কল্পনা আর সংস্কৃতির পুষ্টি পাওয়া যেত, তার বদলে তারা পাচ্ছিল শুধু শুকনো মুখস্থ বিদ্যার চাপ। তো এই রকম একটা সময়ে যখন বাংলার নিজস্ব গল্পগুলো হারিয়ে যেতে বসেছে, ঠিক তখনই একজন মানুষ এগিয়ে এলেন এই হারিয়ে যাওয়া শব্দগুলোকে এক সুতোয় বাঁধার জন্য। আর তিনি হলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। ওনার এই যাত্রার পেছনে কিন্তু একটা খুব ব্যক্তিগত কষ্ট আর ভালোবাসা দুটোই ছিল। ভাবুন, মাত্র ৯ বছর বয়সে উনি মাকে হারান। এরপর পিসির কাছে বড় হতে গিয়েই শোনেন গ্রামের সেই সব রূপকথার গল্প। আর সেই ভালোবাসা থেকেই শুরু হয় এক প্রায় অসম্ভব কাজ। প্রায় ১০টা বছর উনি বাংলার এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরে বেড়িয়েছেন, বৃদ্ধ বৃদ্ধাদের মুখ থেকে শুনে শুনে সেই গল্পগুলো সংগ্রহ করেছেন, যেগুলো তখন প্রায় হারিয়েই যেতে বসেছিল। ওনার কাজটা যে কতটা কঠিন ছিল সেটা বুঝতে হলে আমাদের মৌখিক ঐতিহ্য বা ওরাল ট্র্যাডিশন জিনিসটা বুঝতে হবে। মানে এই গল্পগুলো তো কোথাও লেখা ছিল না, এগুলো বেঁচে ছিল মানুষের মুখে মুখে, দাদু ঠাকুমাদের স্মৃতিতে। আর দক্ষিণারঞ্জনের কাজ ছিল সেই স্মৃতিগুলোকে চিরকালের জন্য বইয়ের পাতায় ধরে রাখা। প্রায় ১ দশকের এই কঠিন পরিশ্রমের পর অবশেষে সেই দিনটা এলো। তার খুঁজে আনা সেই গুপ্তধনের ঝুলিটা সবার জন্য খুলে দেওয়া হলো। সালটা ছিল ১৯০৭। এই বছরেই প্রকাশিত হল ঠাকুরমার ঝুলি। এটা কিন্তু শুধু একটা বই প্রকাশ ছিল না, এটা ছিল একটা ঐতিহাসিক মুহূর্ত। যে গল্পগুলো প্রায় বিস্মৃতির অন্ধকারে হারিয়ে যাচ্ছিল, সেগুলো ছাপা অক্ষরে অমর হয়ে গেল। আর কি ছিল না সেই ঝুলিতে? ৭ ভাই চম্পা, কাকনমালা কাঞ্চনমালা, নীল কমল আর লাল কমল। আরে নামগুলো শুনলেই তো মনে হয় শৈশবে ফিরে যায়, তাই না? প্রত্যেকটা গল্প যেন বাংলার মাটির এক একটা হিরে। কিন্তু আসল কৃতিত্বটা কি ছিল জানেন? রবীন্দ্রনাথের কথায় দক্ষিণারঞ্জন শুধু গল্পগুলোকে সংগ্রহ করেননি, তিনি সেগুলোর প্রাণটাকেও ধরে রেখেছিলেন। বইয়ের পাতায় ছাপার পরেও গল্পগুলো পড়লে মনে হতো যেন কেউ মুখে বলছে, একদম জীবন্ত, সতেজ। এটাই ছিল ওনার সবচেয়ে বড় সাফল্য। তো
100 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু আজও কেন ঠাকুমার ঝুলি আমাদের কাছে এত কাছের? কারণটা সহজ। এটা শুধু একটা গল্পের বই নয়, এটা তার চেয়ে অনেক অনেক বেশি কিছু। এটা ছিল আমাদের শেকড়কে বাঁচানোর একটা চেষ্টা, একটা প্রজন্মের যে আত্মপরিচয়টা হারিয়ে যাচ্ছিল তাকে ফিরিয়ে আনার একটা জীবন্ত দলিল। আর এই বইটার আসল নির্যাসটাও হয়তো রবীন্দ্রনাথের এই কথাটার মধ্যেই আছে। উনি বলেছিলেন, এই রূপকথাগুলো যেন গোটা বাংলাদেশের মাতৃস্নেহ থেকে উঠে এসেছে। এটা কোনো একজন মায়ের গল্প না, এটা বাংলার সমস্ত মায়েদের ভালোবাসার একটা রূপ। আর তাই তো এই বইটা পড়লে শুধু গল্প শোনা হয় না, মনে হয় যেন বাংলার সেই চিরন্তন স্নেহের পরশ পাওয়া যায়। শেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। দক্ষিণারঞ্জন তার সময়ের সংকটটা বুঝেছিলেন আর তার মোকাবেলাও করেছিলেন, কিন্তু আজকের দিনে এই ডিজিটাল কন্টেন্টের যুগে, যেখানে হাজারো জিনিসের ভিড়, সেখানে আমরা আমাদের নিজেদের সংস্কৃতির, নিজেদের পরিবারের গল্পগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখব? আমাদের সবার জীবনেই তো একটা করে ঠাকুরমার ঝুলি আছে, তাই না? সেটাকে বাঁচিয়ে রাখার দায়িত্বটা কার? এটা কিন্তু আসলেই ভাবার বিষয়।